মিংহিও নামের খুবই সাধারণ একটি মেয়ে, যে কিনা অনেক দরিদ্র পরিবারের সন্তান ছিল। এমনকি সে তার জীবন নিয়ে অনেক দুঃখ কষ্টে জর্জরিত ছিল। কিন্তু হঠাৎ করেই তার জীবনে চলে আসে ফু নামের অনেক রাগী প্রকৃতির একজন মানুষ, যে কিনা ছিল শহরের সবচাইতে বড় কোটিপতি সিইও। আর সে মিনহুকে কোনো একটা কারণে কন্ট্রাক্টে বিয়ে করতে চায়, যে কন্ট্রাক্টের শর্ত হচ্ছে তাদেরকে সবসময় একসাথেই থাকতে হবে, কিন্তু কোনোদিনও কেউ কাউকে ভালোবাসতে পারবে না, এমনকি কেউ কখনো কাউকে স্পর্শ করতে পারবে না। উপরে উপরে তাদের সম্পর্কটা হবে শুধুমাত্র স্বামী স্ত্রীর মতো, কিন্তু ভেতরে ভেতরে তাদের দুজনের মধ্যে কোনো ফিলিংসই থাকবে না। এমনকি এক শর্তে রাজি হয়ে মিনহিও শেষ পর্যন্ত ফুকে বিয়ে করে নেয়। যদিও প্রথমে সে ফুকে অনেক বেশি ভয় পেত, কিন্তু পরবর্তীতে সে বুঝতে পারে যে ফু আসলে অনেক ভালো মনের একজন মানুষ। তাই মিনহিও তাকে নিজের অজান্তেই মন থেকে অনেক বেশি ভালোবেসে ফেলে। কিন্তু তার জন্য সবচাইতে বড় বাধা ছিল তাদের কন্ট্রাক্ট ম্যারেজ। তাছাড়া মিনহুই কখনোই ফুয়ের মনে তার প্রতি কোনো ফিলিংস দেখেনি। তাহলে শেষ পর্যন্ত কি ঘটেছিল? মিনহুকে অবশেষে ফুয়ের মনে জায়গা করে নিতে পেরেছিল? সেটাই আমরা দেখব আজকের এই অসাধারণ রোমান্টিক চাইনিজ ড্রামাটির গল্পে। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। গল্পের শুরুতেই সমুদ্রের কিনারায় শেষবারের মতো মিংইউকে সমুদ্র এনজয় করতে দেখতে পাই। তখনই তার কাছে হসপিটাল থেকে একটা কল আসে। খুব দ্রুতই তার চোখের অপারেশনটা করিয়ে নিতে হবে। মূলত এই কারণেই মিংইউ সমুদ্রের কাছে সমুদ্রকে উপভোগ করছিল। সে মনে করছিল হয়তো তার চোখের দৃষ্টিশক্তি যদি চিরতরে হারিয়ে যায়, সে যদি সমুদ্র আর দেখতে না পারে, যার কারণে সে সমুদ্র আর প্রকৃতিকে খুব কাছ থেকে ফিল করছে। তো ডক্টর যখন মিংইউকে জিজ্ঞেস করে, কাল অপারেশনের সময় আপনার সঙ্গে কে থাকবে, তখন মিংইউ জানায়, কেউ থাকবে না, আমার কোনো পরিবার নেই, আমি একা। এ থেকে বোঝাই যাচ্ছিল মিংইউ কতটা একাকিত্ব জীবন লিড করে। তখন ডক্টর মিংইউকে জানায়, আমরা আপনার অ্যাডমিশন ফর্ম দেখে জানতে পেরেছি আপনি বিবাহিত। তাহলে অন্তত আপনার হাজবেন্ডের তো অপারেশনের সময় উপস্থিত থাকা প্রয়োজন। কথা শুনে মিংইউ একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে স্পষ্ট করে জানিয়ে দেয়, আমার স্বামীও আসবে না, আপনাদের কোনো অসুবিধা হবে না, আপনারা আমার অপারেশনটা করতে পারেন। তখনই সিন শিফট হয়। ফ্ল্যাশব্যাকে দেখা যায় মিংইউ 2 বছর আগে বিয়ে করেছে। তার হাজবেন্ড বিয়ের পর বিদেশে চলে যায়, আর তখন থেকে মিংইউ একা। তবে মিংইউর যে বিয়েটা হয়েছিল এটা কোনো স্বাভাবিক বিয়ের মতো ছিল না, এটা ছিল তার কন্ট্রাক্ট ম্যারেজ। বিয়ের আগে সে তার হাজবেন্ড ফুর সঙ্গে এগ্রিমেন্ট করে বিয়ে করে। ফু একজন বড় বিজনেসম্যান, আর সে সবসময় তার কাজ নিয়ে খুবই ব্যস্ত থাকে, যার কারণে সে এমন একজন লাইফ পার্টনার খুঁজছিল যে তার সবসময় পাশে থাকবে, স্ত্রী হিসেবে তার স্বীকৃতি থাকবে, সবকিছুই থাকবে, শুধু তার স্ত্রীকে ভালোবাসবে না। অন্যান্য 5টা সাধারণ স্বামী স্ত্রীর মতো তাদের ভেতরে একে অপরের প্রতিকূল অনুভূতি বা মানবিমানের জায়গা থাকবে না, কেউ কাউকে কোনো রকম কোয়েশ্চেন করবে না। তাছাড়া তাদের সম্পর্ক আর 5টা হাজব্যান্ড ওয়াইফের মতো সাধারণ হবে, অর্থাৎ সে চাচ্ছিল যে যার মতো জীবন কাটাতে, যেখানে কোনো কৈফিয়তের জায়গা থাকবে না। তবে ফুর কথা শুনে বোঝা যায় ফু মিংইউকে বেছে নিয়েছে, কারণ মিংইউ কখনোই ফুকে ভালোবাসতে পারবে না। সে জানতে পেরেছে মিংইউ একজনকে ভালোবাসতো, আর সে তার সঙ্গে চিট করে চলে গেছে। তারপর থেকে মিংইউ তাকে ভুলতে পারে না, আর এই জায়গাটায় ফু ভালো লেগেছে। তার ওয়াইফ তার সঙ্গে হাজব্যান্ড ওয়াইফের মতোই থাকবে, তার পরিবারের সঙ্গে এক হয়ে থাকবে, তবে তাদের দুজনের ভেতর কোনো ভালোবাসা থাকবে না। মূলত এই বিয়েটা করছে তার ফ্যামিলি প্রেসারে পড়ে। আর এসব কথাতে মিংইউ মিস্টার ফুকে বিয়ে করতে রাজি হলে মিস্টার ফু তার কন্ট্রাক্টে 3টা কন্ডিশন মিংইউকে জানিয়ে দেয়। মিংইউ তাতে রাজি হয়ে যায়। তাদের বিয়ে 3টে শর্তেই ছিল, কখনো কেউ কারো প্রতি কোনো কিছু ফিল করবে না, তারা ফ্যামিলির সঙ্গে এক হয়ে থাকবে, একে অপরের ফ্যামিলিকে রেসপেক্ট করবে, কখনোই বুঝতে দিবে না তাদের ভেতরে কোনো কন্ট্রাক্ট হয়েছে। মিংইউদের বিয়ের পর ফু বিদেশে গিয়ে কখনো মিংইউয়ের সাথে কোনো রকম কন্ট্রাক্টও করেনি। মিংইউ আগেও একা ছিল, বিয়ের পর তাকে এখনো একাই থাকতে হয়। পরদিন মিংইউর চোখের অপারেশন হয়ে গেলে মিংইউ নিজেই হাঁটতে হাঁটতে বাহিরে বের হয়ে আসে, আর তখন তার সামনে ফু এসে হাজির হয়। মূলত ফু মিংইউর সঙ্গে কন্ট্যাক্ট না করলেও, সরাসরি কোনো কথা না বললেও সবসময় মিংইউর খোঁজ খবর রাখত। সে জানতে পেরেছে আজ মিংইউর অপারেশন, তাই বিদেশ থেকে মিংইউকে দেখার জন্য সে এখানে ছুটে এসেছে। তবে মিংইউ এ বিষয়ে কোনো কিছুই জানে না, তো মিংইউর চোখ বাধা থাকার কারণে সে চোখে দেখতে পায়নি। তবে ফু মিংইউকে প্রথম দেখে হসপিটালে চিনতে পারেনি। মিংইউ যেহেতু সবসময় প্রকৃতির মাঝে থাকতেই পছন্দ করত, তাই আজও অপারেশনের পর সে প্রকৃতির মাঝেই ছুটে এসেছে, আর সেখান থেকেই ফু এসে তাকে আবারও হসপিটালে নিয়ে যায়। হসপিটালের কেবিনে আনলে রাতে আশেপাশে কেবিনের পেশেন্টরা মিংইউর পাশে ফুকে দেখে অনেক বেশি হ্যাপি হয়। তারা জিজ্ঞেস করে সে কেন অপারেশনের সময় সাথে ছিল না। তবে এমন সিচুয়েশনে মিংইউ কি বলবে কোনো কিছুই বুঝতে পারে না, কারণ বিয়ের পর তারা কখনো একসঙ্গে 2টা মিনিটও সময় কাটায়নি। তাই মিংইউ বুঝতে পারে না ফুকে সে কি বলবে। যেহেতু মিংইউ মিলিয়ন বংশের পুত্রবধূ ছিল, তাই ফু তাকে পাবলিকলি কেবিনে না রেখে ভিআইপি কেবিনে নিয়ে আসে। এরপর ফু নিজে মিংইউর অনেক টেক কেয়ার করে, কিন্তু এতে মিংইউ খুব ইতস্তত বোধ করে। তার একটাই কারণ, তাদের ভেতর স্বাভাবিক হাজব্যান্ড ওয়াইফের মতো কোনো রিলেশন ছিল না। বিয়ের পর মিংইউকে রেখে বিদেশে চলে যায়, আর তারপর থেকে তাদের আর কোনো কন্ট্যাক্ট নেই।
এদিকে মিংইউ মনে করে ফু তো তাকে কেবিনে রেখে চলে গেছে, কিন্তু ফু মিংইউকে রেখে কোথাও যায়নি, বরং ওই কেবিনে বসেই তার দেখাশোনা করে। তো 3 দিন পরে মিংইউর চোখের ব্যান্ডেজ খুলে ফেলে। ফু অ্যাসিস্ট্যান্ট এসে মিংইউকে একটা গিফট দেয় আর বলে বস আজ ব্যস্ত, তাই সে নিচে আসতে পারেনি, তবে আপনার জন্য একটা গিফট পাঠিয়ে দিয়েছে। এরপর মিংইউ তার বান্ধবীর সঙ্গে রেস্টুরেন্টে দেখা করতে আসে। কাকতালীয়ভাবে ওই রেস্টুরেন্টে ফু আসে, আর তখন মিংইউ দূর থেকে ফুকে দেখতে পায়। মিংইউর চোখের অপারেশনের কারণে সে দূরের কোনো কিছু ভালোভাবে দেখতে পায় না। দূর থেকে ফু ঠিকই মিংইউকে দেখে নিয়েছে। মিংইউর বান্ধবীও ফুকে দেখেছে, তবে সে মনে করে হয়তো সে দেশে ফিরেছে এ কথা মিংইউ জানে না, তাই সে মিংইউকে অন্য কথায় ভুলিয়ে রাখার জন্য তার বয়ফ্রেন্ডকে ডেকে এনে মিংইউকে অন্য কথাবার্তায় বিজি রাখে। মিংইউর বান্ধবী একটু সাইডে গেলে মিংইউ ফুয়ের জন্য যে রিটার্ন গিফট কিনেছে সেটা রাখতে গেলে তার বান্ধবীর বয়ফ্রেন্ড দেখে ফেলে। তখন সে জিজ্ঞেস করে এটা কি। মিংইউ জানায় তার হাজব্যান্ডের জন্য সে একটা গিফট করেছে। গিফটটা দেখে মিংইউর বান্ধবীর হাজব্যান্ড বেশ প্রশংসা করে, আর এই বিষয়টাই দূর থেকে ফু দেখে নেয়। সে মনে করে হয়তো মিংইউর সঙ্গে ছেলের কোনো কানেকশন আছে, অর্থাৎ এখানে ফু মিংইউকে মিসআন্ডারস্ট্যান্ড করে। ফু মিংইউর সঙ্গে স্বাভাবিক হাজব্যান্ড ওয়াইফের মতো সম্পর্ক না রাখলেও সে মিংইউর পাশে অন্য কোনো ছেলেকে একদম সহ্য করতে পারে না। তারপর মিংইউ বাসা যাওয়ার জন্য রেস্টুরেন্ট থেকে বের হলে মিংইউর বান্ধবী তাদের সঙ্গে যাওয়ার জন্য খুব জোর করতে থাকে, আর ঠিক সে সময় ফু সেখানে এসে হাজির হয় আর মিংইউকে তার সঙ্গে গাড়িতে করে নিয়ে যায়। বাইরের আবহাওয়া খুবই খারাপ ছিল, প্রচুর তুষারপাত হচ্ছিল, তাই ফু মিংইউকে হেল্প করার জন্য তার অ্যাপয়েন্টমেন্টে পৌঁছে দিতে যায়। দুজনে একসঙ্গে গাড়িতে থাকলেও মিংইউ সাহস করে ফুর জন্য কোনো রিটার্ন গিফটটা তাকে দিতে পারে না। মূলত মিংইউ খুব লজ্জা পাচ্ছিল এই গিফটটা ফুকে দিতে। এ থেকে বোঝা যায় তাদের দুজনের ভেতর বন্ডিংটা খুব একটা ভালো ছিল না। তবে এবার ফুর কেয়ারিং দেখে মিংইউ পুরো অবাক হয়ে যায়। যে লোকটা বিয়ের পর 2 বছরের ভেতর তার সঙ্গে কোনো প্রকার কন্ট্যাক্ট রাখেনি, কথা বলেনি, হঠাৎ আজ সে তারা তো কেয়ার করছে, এটা মিংইউ খুব একটা ভালোভাবে অ্যাকসেপ্ট করতে পারে না। ফু মিংইউকে তার বাড়ি পর্যন্ত পৌঁছে দিলে মিংইউ ফুকে রিটার্ন গিফটটা দিয়ে ধন্যবাদ জানিয়ে বলে বাইরের আবহাওয়া খুব একটা ভালো না, আপনি চাইলে আজ রাতে আমার এখানে থেকে যেতে পারেন। এতে ফু রাজি হয়ে যায়। তারপর সিন শিফট হয়। তো যাই হোক, ফু মিংইউর বাড়ির ভেতরে আসলেই মিংইউ তার কেয়ার করতে শুরু করে। মধু গরম পানি দিয়ে তাকে খেতে দেয় যাতে তার ঠান্ডাটা কম লাগে। এভাবে এক জগ গরম পানি ফুকে খাইয়ে দেয় এবং তার সঙ্গে কথাবার্তা বলে ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং করার জন্য মিংইউ তার পোষা কুকুর মিমির সঙ্গে পরিচয় গড়িয়ে দেয়। তবে ফু একটু চুপচাপ থাকায় মিংইউ বুঝতে পারে হয়তো সে প্রয়োজনের তুলনায় একটু বেশি কথা বলছে, তাই সে চুপ হয়ে যায়। তখন ফু তাকে অবাক করে দিয়ে আগামীকাল তার সঙ্গে ডিনার করার জন্য অফার করে। পরদিন মিংইউর ফুর সঙ্গে ডিনার করতে আসলে ফু মিংইউকে একটা বই উপহার দেয়। এখানে তার সম্পর্কে সবকিছুই লেখা আছে। এই বইটা মূলত মিংইউর জন্যই তৈরি করেছে, কারণ মিংইউ ফু সম্পর্কে জানতে চেয়েছিল। এরপর সেখানে ওয়েটার আসলে ফু মিংইউকে খাবার অর্ডার দিতে বলে। তখন মিংইউ জানায় তার মশলাদার খাবার মোটেও পছন্দ না, সে সবসময় হেলদি খাবার পছন্দ করে। তার পছন্দ অনুযায়ী খাবার অর্ডার করা হয়। আর এখানে মিংইউ ফুর সঙ্গে কথা বলে বুঝতে পারে সে এতদিন ফুকে যেমনটা মনে করত ফু আসলে তেমনটা না। সে খুব কম কথা বললেও অনেক কেয়ারিং। ফু ফিরে যাওয়ার আগে শীতকালীন একটা উৎসবে তার দাদি মিংইউ আর ফুকে একসঙ্গে খেতে যায়। যেহেতু তাদের এগ্রিমেন্ট ছিল তারা দুজনের পরিবারকে রেসপেক্ট করবে, সময় দেবে, তাই মিংইউ ফুর দাদির এই আয়োজিত অনুষ্ঠানে আসতে রাজি হয়। সে সাথে ফু মিংইউর বাবা মার সঙ্গেও দেখা করতে চায়। তো মিংইউদের বাড়িতে আসলে মিংইউর মা খাবার দিলে মশলাদার খাবার খেয়ে মিংইউ কাশতে শুরু করে। আর তখনই মিংইউর মা সেখান থেকে মিংইউকে সবার সামনে যাচ্ছে তা না বলে অপমান করতে শুরু করে। ছোটবেলা থেকে সে কখনো ম্যানার শেখেনি, মানুষের সঙ্গে মিশতে পারে না এমন কিছু। মূলত ছোটবেলায় মিংইউকে তার বাবা মা অন্য একজনের কাছে লালন পালন করতে দিয়েছিল, আর মিংইউ তাদের কাছে বড় হয়েছে। বড় হওয়ার পর মিংইউ তার বাবা মার সাথে নিয়ে আসছে, তবে কখনো তারা মিংইউর সঙ্গে ভালো বিহেভ করে না, সবসময় বাজে বিহেভ করতে থাকে। সেই সাথে তারা মিংইউর অভাব পূরণ করার জন্য আর একটা মেয়েকে লালন পালন করার জন্য তাদের কাছে নিয়ে এসেছিল। তাকে তারা নিজের মেয়ের মতো ভালোবাসে, টেক কেয়ার করে। একই জায়গায় এমন বৈষম্য দেখে ফু মিংইউর বাবা মায়ের উপর খুব রেগে যায় আর তাদেরকে বকা দিয়ে বলে আপনারা জানেন না মিংইউ মশলাদার খাবার পছন্দ করে না, যার কারণে ওর কাশি হয়েছে, সেজন্য আপনারা ওকে অযথা কেন মিথ্যা অপবাদ দিয়ে বকাঝকা করছেন। এর থেকে মিংইউ ফুর প্রতি অনেক খুশি হয়। তার হাজবেন্ড অন্তত তার অপমান দেখে মুখ বুজে চুপ করে থাকেনি, অন্যায়ের প্রতিবাদ করেছে। তাছাড়া মাত্র 2 দিনে মিংইউর সম্পর্কে যতটুকু সে জেনেছে মনে রেখেছে, কিন্তু তার বাবা মা মিংইউর সম্পর্কে কোনো কিছুই জানে না। এদিকে ফু প্রচুর ড্রিঙ্কস করে মাতলামি করতে শুরু করে, এমনকি সে নেশা করে মিংইউকে প্রপোজালও দেয়। তবে মিংইউ ফুকে এই অবস্থায় একা ছেড়ে দেয় না, বরং তার সঙ্গে থেকে তার টেক কেয়ার করে। ফুর দাদি বলেছে তাদের দুজনকে একসঙ্গে একই বাড়িতে থাকার জন্য, যার কারণে মিংইউ ফুর বাড়িতে আসে এবং রাতে যখন একসাথে ঘুমানোর জন্য ফু তার রুমে আসে তখন মিংইউ জানায় সে মিমির সঙ্গে থাকবে। তবে ফু তাকে অনেক করে এক বিছানায় ঘুমানোর কথা বোঝাতে থাকে, কিন্তু মিংইউ বুঝেও না বুঝার অ্যাক্ট করে। যেহেতু তাদের এগ্রিমেন্টে ছিল তারা কখনোই দুজন দুজনকে ভালোবাসবে না, তাদের ভেতর কোনো সেন্টিমেন্টাল রিলেশনশিপ থাকবে না, তাদের ফিলিংস থাকবে, তারা কাছাকাছি আসতেও পারবে,
কিন্তু কেউ কারোর প্রতি কোনো জোর খাটাতে পারবে না, কারোর প্রতি কোনো মান অভিমান দাবি থাকবে না। মেংইউর ইগনোরনেস দেখে ফু বাইরে আরেকটা রুমে ঘুমাতে চলে যায়। সেই সাথে বুঝতে পারে মেংইউ তাকে একদমই ভালোবাসছে না। মেংইউ তার মিমিকে নিয়ে সময় কাটায় আর ফু তার কাজে বিজি থাকে। এইভাবে তাদের সময়গুলো কাটতে থাকে। এরপর থেকে মেংইউ ফুর প্রতিটি পছন্দ অপছন্দের দিকে খেয়াল রাখে। ফুর পছন্দ মতো সে সূর্যমুখী ফুল বাড়িতে এনে ফুলদানিতে সাজিয়ে রাখে। এরপর ফু তার দাদির সঙ্গে দেখা করানোর জন্য মেংইউকে নিয়ে আসলে ফুর দাদি মেংইউকে দেখে খুব হ্যাপি হয়। দুজনে একসঙ্গে অনেক গল্প করে। এভাবে তাদের আন্ডারস্ট্যান্ডিংটা বন্ডিংটা ভালো হতে থাকে। ফু বিয়ে করে মেংইউকে রেখে বিদেশে চলে যাওয়ার এই বিষয়ে মেংইউর কাছে ফুর দাদি ক্ষমা চায়। ফুর কাজটা করা উচিত হয়নি সেটার জন্য ফুকেও বকাবকি করে। তবে ফু এই বিষয়ে কোনো কিছুই বলে না, কারণ সে তার দাদা দাদির সব কথাই শুনে মেনে চলে। মেংইউর ফুর দাদির জন্য মিষ্টি কিনে এনেছিল। দাদি যখনই মিষ্টি খেতে যায় তখন বান্ধবী এসে হাজির হয় আর ওই মেংইউর আনা মিষ্টিগুলো ফেলে দিয়ে বলে, এগুলো রাস্তার পাশে থেকে আনা, এগুলো স্বাস্থ্যসম্মত না, এগুলো খেলে সমস্যা হবে। তাই বলে তার আনা মিষ্টিগুলো খেতে দেয়। কিন্তু ফু এখানে চুপ করে বসে থাকে না। সে উঠে গিয়ে মেংইউর আনা মিষ্টিগুলো খেয়ে তার স্ত্রীকে অপমানের প্রতিবাদ করে। মূলত ফুর সঙ্গে রিয়ার বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু ফু তার বিজনেসের কাজে ব্যস্ত থাকার জন্য এই কন্ডিশনগুলো রিয়াকে জানিয়েছিল। রিয়া সেগুলো মানেনি বিধায় ফু মেংইউকে বিয়ে করেছে। আর এখানেই রিয়ার একটা ক্ষোভ তৈরি হয়েছে। সিন আবারও শিফট হয়। তো যাই হোক, মেংইউকে সাপোর্ট করার জন্য মেংইউ এসে ফুকে ধন্যবাদ জানায়। তখন ফু বলে, স্বামী স্ত্রীর মধ্যে ধন্যবাদ জানানোর কোনো প্রয়োজন নেই, এটা আমার দায়িত্ব। তোমার সম্মান রক্ষা করা, কেউ তোমাকে অপমান করবে আমি সেটা মুখ বুঝে একদমই সহ্য করব না। তখন কথায় কথায় ফুর সঙ্গে মেংইউ ধাক্কা লাগলে মেংইউ বেশ ব্যথা পায়। আর এতে ফু খুব উতলা হয়ে ওঠে আর তাকে দ্রুত হসপিটালে নিয়ে যেতে চায়। কিন্তু এতটুকুর জন্য মেংইউ হসপিটালে যেতে চায় না। পরদিন ফুর দাদি শীতকালীন অনুষ্ঠানে সবাই এসে হাজির হয়। সবার সঙ্গে মেংইউ নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করে। তখনই মেংইউ ফোন আসলে সে বাহিরে গিয়ে কথা বলার চেষ্টা করে। মূলত মেংইউকে তার পালিত বাবা মা ফোন করেছিল আর তাদের কথাবার্তা শুনে স্পষ্ট বোঝা যায় মেংইউকে তারা খুবই ভালোবাসে। তারা মেংইউকে জিজ্ঞেস করে সে ভালো আছে কিনা। তখন মেংইউ তার পালিত বাবা মাকে জানায় তার স্বামী ফিরে এসেছে এবং তারা খুব যত্ন নেয়। প্রথমে মেংইউর পালিত বাবা মা সে কথা একদমই বিশ্বাস না করলে তখন সেখানে ফু এসে মেংইউর বাবা মায়ের সঙ্গে কথা বলে। আর ফুর এমন সুন্দরভাবে তার বাবা মায়ের সাথে কথা বলায় মেংইউ প্রচণ্ড খুশি হয়, কারণ মেংইউ কখনোই ভাবতে পারেনি ফু এসে মেংইউর পালিত বাবা মার সঙ্গে এত ভালোভাবে কথা বলবে। মেংইউ যতই ফুকে দেখছিল ততই বেশি মুগ্ধ হয়ে যাচ্ছিল। তখন ফু মেংইউকে অবাক করে দিয়ে বলে, আজ আমাদের জন্য দাদি সুন্দর একটা রুম রেডি করেছে, সেখানে আজ আমাদেরকে ঘুমাতে হবে। এ কথা শুনে মেংইউ কি বলবে কোনো কিছুই বুঝতে পারে না। আজ আর তার কোনো অজুহাতে কাজ হবে না, তাদেরকে এক বিছানায় ঘুমাতেই হবে। তো কোনো উপায় না পেয়ে তারা এক বিছানায় ঘুমাতে গেলে দুজনের কেউই ঘুমাতে পারে না, কারণ দুজনের কাছেই আনইজি লাগছিল। একটা পর্যায়ে গিয়ে মেংইউকে অস্থির দেখে ফু মেংইউকে জিজ্ঞেস করে, তোমার কি ঘুম আসছে না? তাহলে চলো আমরা দুজনে গল্প করি। কিন্তু তারা কি নিয়ে গল্প করবে এটা কেউই বুঝে উঠতে পারে না। তখন ফু বলে, মনে করো তুমি ইন্টারভিউ দিতে এসেছো, তাহলে তুমি তোমার সম্পর্কে কি বলবে? এই কথা শুনে মেংইউ তার ইন্টারভিউ দিতে শুরু করে। আর এভাবে কথা বলতে বলতে তাদের দুজনের বেশ ভালো একটা বন্ডিং হতে শুরু করে। এরপর সিন শিফট হয়। পরদিন সকালবেলায় মেংইউ দুজনেরই ঘুম থেকে উঠতে দেরি হলে ফুর দাদা দাদি তাদের দুজনকে নিয়ে অনেক হাসাহাসি করে। এতে তারা দুজনেই বেশ এম্বারাসিং সিচুয়েশনে পড়ে যায়। তাছাড়া দেখা যায় গতকাল রাতে ঘুমের ঘরে মেংইউ মিমি ভেবে ফুকে জড়িয়ে ধরে ঘুমিয়েছে। আর এই বিষয়টাতে ফু মেংইউকে বুঝিয়ে বলে, আমরা তো স্বামী স্ত্রী, আমাদের ভেতরে সব খুবই নর্মাল। যেহেতু তারা স্বামী স্ত্রী আর এমন কোনো আচরণ তাদের ভেতর হয়নি, তাই তারা আজকের রাতটাকেই বেছে নিতে চায়। আর এতে দুজনেই অ্যাগ্রি করে। রাতে মেংইউ কি করবে কোনো কিছুই বুঝতে পারে না, তাই সে সম্পূর্ণ বিষয়টা তার বান্ধবীকে খুলে বলে। তার বান্ধবী তাকে বিভিন্ন আইডিয়া দিতে থাকে। আর তখনই রুমে ফু আসলে তারা প্রথমবারের মতো আজ রাতে দুজন কাছাকাছি আসে। সকালে মেংইউ রাতের ঘোর থেকে কাটিয়ে উঠতে পারে না, তবে সেই সাথে মেংইউর জন্য একটা দুঃসংবাদও ছিল। আজ সকালে ফুর ফ্লাইট আবারও সে বাইরে চলে যাবে। তো দেখা যায় ফুর দেরি হলে ফ্লাইট মিস হয়ে যাবে, যার কারণে তার দাদি ফুকে ডাকতে পাঠালে মেংইউ এসে দেখে ফুর ভীষণ জ্বর, তাই সে ফ্লাইটে যেতে পারবে না। আর এই সময় ফুর পাশে থেকে সবসময় মেংইউ তার সেবা যত্ন করে তাকে সারিয়ে তোলে। হসপিটালে এসে ফুকে স্যালাইন দিলে ফু ক্লান্তিতে মেংইউর গায়ের উপরেই ঘুমিয়ে পড়ে। এভাবে সর্বক্ষণ মেংইউ ফুর পাশে ছিল। পরদিন পাশে থাকা পেশেন্টরা মেংইউর এই কথা ফুকে বললে ফু মেংইউর প্রতি অনেক বেশি ইমপ্রেস হয়ে যায়। এরপর বাসায় ফিরে লক্ষ্য করে মেংইউ কোনো কিছু পেলে তাই দিয়ে গাড়ি চালানো শিখতে চায়। আর এই বিষয়টা বুঝতে পেরে ফু মেংইউকে গাড়ি চালানো শিখিয়ে দিতে চায়। এভাবে তাদের বিভিন্ন কথা হতে থাকলে তখন মেংইউর কাছে কল আসে সে রং জায়গায় গাড়ি পার্কিং করেছে, তাই তাকে পানিশমেন্ট দেওয়া হবে। আর এটার জন্য মেংইউ তার হাজব্যান্ডের কাছে হেল্প চায়। তার পার্কিংয়ে জায়গা ছিল না বলে সে রং জায়গায় গাড়ি পার্কিং করেছে। এই কথা শুনে ফু অ্যাপার্টমেন্টে ফোন করে পুরো পার্কিং এরিয়ায় গাড়ি রাখার জন্য ফাঁকা করে দেয়। আর এভাবে ফু মেংইউর প্রতি প্রতিটি বিপদে পাশে দাঁড়ায়। একজন আদর্শ হাজব্যান্ডের প্রতি তার প্রতিটি দায়িত্ব পালন করে। এদিকে মেংইউর আসল বাবা মা তাকে ডেকে মেংইউকে রিকোয়েস্ট করে বলে সে যেন ফুর বিজনেসের ব্যাপারে সমস্ত গোপন টিপস তার বাবাকে জানিয়ে দেয়।
নয়তো তাদের পথে বসে ভিক্ষা করতে হবে। তাদের বিজনেস এখন ভালো চলছে না, তারা যদি টেন্ডারটা পেয়ে যায় তাহলে অনেক লাভবান হবে। কিন্তু এমন কোনো অন্যায় মেঙ্গিউ করতে চায় না। সে তার স্বামীর ব্যবসার গোপন কোনো কিছুই তার বাবা মাকে জানাতে রাজি হয় না, যার কারণে মেঙ্গিউর মা তাকে খুব বাজেভাবে চিৎকার চেঁচামেচি করে বকাবকি করে। মেঙ্গিউ তখন তার পালিত বাবা মায়ের জন্য খুব গর্ববোধ করে। এসব দেখে তার আসল বাবা মা আরও বেশি রেগে যায়। তখন তাকে আবারও তাদের অবস্থান বোঝানোর চেষ্টা করে। মেঙ্গিউ তার ভালোবাসে সেটা বোঝানোর চেষ্টা করে, কিন্তু মেঙ্গিউ সেসব কথায় কোনো পাত্তা না দিয়ে সেখান থেকে চলে আসে। অর্থাৎ মেঙ্গিউ কোনো পরিস্থিতিতেই তার স্বামীর লসে যেতে দেবে না। অন্যদিকে রাত হলে দেখা যায় ফু মেঙ্গিউকে কার ড্রাইভিং শেখাচ্ছে। এরপর আবারও সিন শিফট হয়। দেখা যায় এভাবে তারা হাজব্যান্ড ওয়াইফের মতো একে অপরকে সার্বক্ষণিক পাশে থেকে ফু হসপিটালে গেলে তার সমস্ত দেখাশোনা করে, এমনকি তাকে সঠিক সময় হসপিটাল থেকে তার স্কুটিতে করে বাসায় পর্যন্ত নিয়ে আসে। এই সব কিছু মেঙ্গিউ তার ওয়াইফের দায়িত্ব বলেই মনে করে। তবে এখানে ইন্টারেস্টিং ব্যাপারটা হলো, এই স্কুটে বসতে গিয়ে ফুর অনেক কষ্ট হলেও সে সেটা অ্যাডজাস্ট করে নেয়। আসলে একটা সম্পর্কের স্থায়িত্ব বাড়ে অ্যাডজাস্টমেন্টের মাধ্যমে, সেটা তারা দুজনেই খুব ভালোভাবে মেনটেন করছিল। এভাবে তাদের সম্পর্কে দুষ্টু মিষ্টি খুনসুটি আন্ডারস্ট্যান্ডিং বাড়লে তখন ফু জানায় সে এখন সুস্থ, তাই পরশুদিন সে আবারও বাইরে চলে যাবে, যার কারণে তার বন্ধুদের সঙ্গে দেখা করতে আসে। তখন ফুর একটা এমার্জেন্সি কল আসলে কল রিসিভ করতে চলে যায়, আর ওই টাইমে মেউকে তার বন্ধুদের সঙ্গে কার্ড খেলতে দিতে চায়। কিন্তু মেউ কার্ড খেলতে ভীষণ ভয় পাচ্ছিল, যদি সে খেলায় হেরে যায় তাহলে তার মান সম্মান শেষ হয়ে যাবে। তাই ফু তার হাতে পছন্দের ঘড়িটা খুলে ব্যাটিং লাগিয়ে দেয়, আর মেউকে সাহস দেয়, তুমি পারবে, আমি জানি কখনো তুমি আমার এই পছন্দের জিনিস হারাতে দেবে না, শুধু সাহস করে খেলো, আমি আসছি। এই কথা শুনে মেঙ্গিউ একটু সাহস পায়, আর সে ফুর বন্ধুদের খেলা শুরু করে। কিছুক্ষণ পর ফু আসলে দেখে মেঙ্গিউ ভালো খেলছে এবং বাকি দুজনের থেকে সবকিছু কেড়ে নিয়েছে। এটা দেখে তো ফু অনেক বেশি খুশি হয়ে যায়। মূলত মেয়েও কার্ড খেলায় খুব ভালো ছিল, সেটা এতদিন কেউ জানতো না, এমনকি সেখানে রিয়া এসে হাজির হয় তখন। আর আজ ফুকে মেঙ্গিউর কাছে দেখে রিয়া একদম সহ্য করতে পারে না, তাই সে মেঙ্গিউকে ডেকে নিয়ে উল্টাপাল্টা কথা বলে দেয়। বলে, আমাদের ভেতর পারিবারিক বন্ধুত্ব, আমাদের বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু আমি ফুরোই অভূতপূর্ব শর্তে রাজি হইনি, তাই আমাদের বিয়েটা হয়নি। তবে তুমি যেটা করেছো সেটা ভুল করেছো, কিছুদিন পর তোমাকে ও ছেড়ে দেবে আর আমাকে ভালোবাসবে। ফু আমাকে ভালোবাসে বিধায় তোমার সঙ্গে এমন অদ্ভুত শর্ত রেখেছে, ও কখনো তোমাকে ভালোবাসবে না। তাছাড়া তুমি যদি ওর প্রেমে পড়ো আর এই বিষয়টা ফু বুঝতে পারে তাহলে ফু তোমাকে ডিভোর্স দিয়ে দেবে। যদি এসব কথা শুনে মেঙ্গিউ একটু কষ্ট পায়, তবে সেই কষ্টটা রিয়াকে একদমই বুঝতে দেয় না। আবারও সিন শিফট হয়। তো যাই হোক, ফু যেহেতু চলে যাবে তাই সে যাওয়ার আগে আবারও রাতে মেঙ্গিউর সঙ্গে ঘনিষ্ঠ সময় কাটায়, তার কুকুরটাকেও আপন করে নেয়। পরদিন সকালে যখন মেঙ্গিউ রুমের সামনে দিয়ে যাচ্ছিল তখন ফু মেঙ্গিউকে ফোনে তার পালিত মায়ের সাথে কথা বলতে শুনে। তার মা মেঙ্গিউকে জন্মদিনে দাওয়াত করে, মূলত তাকে চোপ দেওয়ার চেষ্টা করে। সেই সুযোগে আবারও বিজনেস পলিসি শেয়ার সবকিছু সম্পর্কে জানতে চায়, কিন্তু মেঙ্গিউ পরিষ্কারভাবে জানিয়ে দেয় যে সে এমন কোনো কিছুই বলবে না বা করবে না। আর এই কথাগুলো আড়াল থেকে ফু শুনে ফেলে, তাই সে মেঙ্গিউ থেকে পানি পণ নিয়ে তার মাকে ভবিষ্যতের এমন কাজ করার জন্য সাবধান করে দেয়। সেই সাথে এটাও বুঝতে পারে যে তার স্ত্রী কখনোই তার খারাপ চায় না। এরপর দেখা যায় ফুর বিদায়ের সময় হয়ে গেছে। ফু বিদায় নেওয়ার সময় মেঙ্গিউর সঙ্গে দেখা করতে আসলে মেঙ্গিউ জানায় দাদি সবসময় মেডিসিন খাচ্ছে কিনা এই বিষয়ে নজর রাখবে। মেঙ্গিউ সমস্ত কাজ করছে তার বৈবাহিক দায়িত্ব থেকেই, যাতে ফু বিদেশে গিয়ে তার কাজটা ভালোভাবে ফোকাস করতে পারে। যাওয়ার সময় ফু মেঙ্গিউকে কিছু একটা বলতে চেয়েও বলতে পারে না। আসলে সে মেঙ্গিউর কাছ থেকে তাকে জড়িয়ে ধরে বিদায় নিতে চাচ্ছিল, কিন্তু তাদের ভেতর তেমন আন্ডারস্ট্যান্ডিং না থাকায় এমন কিছুই সে করতে পারে না। তবে ফুয়ের এইভাবে বিদেশ চলে যাওয়াতে মেঙ্গিউর বেশ খারাপ লাগে। সে এখন ফুকে মিস করতে শুরু করেছে। তবুও সে তার কথা রাখার জন্য সবকিছুই ঠিকঠাকভাবে সামলে নেয়। নিজের বাড়ি, দাদা দাদি সবাইকে সে দেখে শুনে রাখে, একজন আদর্শবান বউয়ের মতো। এদিকে মেঙ্গিউর পালিত বোনের জন্মদিনের ডেট চলে আসে। সে অনুষ্ঠানে মেঙ্গিউ এসে হাজির হয়। এখানে মেঙ্গিউ সিম্পল সাদামাটা একটা সাদা গাউন পরে আসে, আর এই গাউন নিয়ে মেঙ্গিউর সঙ্গে ঘটে যায় একটা লঙ্কা কাণ্ড। তার মা বোন এই গাউন পরা নিয়ে মেঙ্গিউকে সবার সামনে যাচ্ছে না তাই বলে অপমান করতে থাকে। মেঙ্গিউকে ভিখারিদের সঙ্গেও তুলনা করে। এমনকি মেঙ্গিউর পালিত বোন তার পুরাতন একটা গাউন এনে মেঙ্গিউকে পরতে বলে, যাতে অন্তত তাদের মান সম্মানটা টিকে থাকে। তবে মেঙ্গিউ প্রতিবাদ করে বলে, আমি এমন কোনো অরুচিকর পোশাক পরিনি যাতে তোমাদের মান সম্মান নষ্ট হবে, বরং এই পোশাকটা পরতে আমার গর্ববোধ হচ্ছে, কারণ এটা আমার নিজের উপার্জন করা টাকায় কেনা পোশাক। আমি খুবই ভদ্রভাবে সবার সামনে প্রেজেন্ট হয়েছি। তাদের এই মা মেয়ের বিতর্কিত এতদূর যায় যে মেঙ্গুয়ের মা তার গায়ে হাত তুলতেও 1 সেকেন্ড দ্বিধাবোধ করে না, আর এতে মেঙ্গিউ ভেতর থেকে পুরোপুরি দুমড়ে মুচড়ে ভেঙে যায়। এত মানুষের সামনে তার এত বড় অপমান সে কোনোভাবেই অ্যাকসেপ্ট করতে পারে না। অন্যদিকে ফু মেঙ্গুয়ের কথা মনে পড়লেও তার সমস্ত পুরনো কনভারসেশন বারবার করে দেখলেও ফোন দিয়ে সরাসরি মেঙ্গুয়ের একদমই খোঁজ খবর নেয় না। তার একটাই কারণ, সে চায় না তাদের ভেতর কোনো ইমোশনাল অ্যাটাচমেন্ট হোক, কোনো কানেকশন হোক। তবে মেঙ্গুয়ের মা তার গায়ে হাত তোলার বিষয়টা মুহূর্তের ভেতরে ফুর কাছে চলে আসে। মেঙ্গুই কখন, কোথায়, কি করছে, তার কি হচ্ছে না হচ্ছে সবকিছুই ফুর কাছে যেত। খবর পেয়ে ফু মেঙ্গুইকে কল করে।
মেঙ্গু অনেক অবাক হয়ে যায়, কারণ সে কখনোই কল করে না। হঠাৎ করে কেন কল করেছে একথা জিজ্ঞেস করলে ফু নর্মালি আস্ক করে, মেঙ্গু কোথায় আছো, কেমন আছো। মেঙ্গু সব কিছুই জানায়, তাদের ঘরের ফুল চেঞ্জ করেছে, মিমি কতটা দুষ্ট হয়েছে, তার দাদি ঠিকমতো মেডিসিন নিচ্ছে, সবকিছু পাই ফুকে জানায়। শুধু তার মা যে তার গায়ে হাত তুলেছে সেটা কোনোভাবেই জানায় না। তো দেখা যায় ফু তার ওয়াইফের এই অপমান একদমই সহ্য করে না। তখনই লন্ডন থেকে সে 1 ঘন্টার ভেতরে সোজা মেঙ্গুয়ের বাবার বাড়িতে সে জন্মদিনের অনুষ্ঠান শেষ হতে না হতেই সেখানে চলে আসে। হঠাৎ করে এইভাবে পার্টিতে ফুকে দেখে সবাই বেশ অবাক হয়ে যায়। সেই সাথে মেঙ্গুয়ের বাবা মা মনে করে তাদের এই অনুষ্ঠানে আসার জন্য হয়তো ফু লন্ডন থেকে চলে এসেছে। কিন্তু দেখা যায় ফু তাদের সঙ্গে কোনো কথা না বলে সোজা মেঙ্গুয়ের কথা জিজ্ঞেস করে এবং সেখানকার কাউকে পাত্তা না দিয়ে সে সোজা উপরে মেঙ্গুয়ের ঘরে চলে যায়। তবে ফু এভাবে চলে যাওয়া দেখে মেঙ্গুয়ের মা মনে করে হয়তো মেঙ্গু কোনো ভুল করছে, যার কারণে ফু এত রেগে মেগে এখানে এসেছে। সেটাও মনে করে মেঙ্গুয়ের ভেতরে কোনো সংস্কার নেই, শিক্ষা নেই, তাকে নিয়ে কোনো হাই সোসাইটিতে একদমই চলাচল করা যায় না। এদিকে আবার দেখা যায় ফু মেঙ্গুয়ের রুমে আসলে মেঙ্গুয়ের রীতিমতো অবাক হয়ে যায়। সে কখনো ভাবতেও পারেনি এমন পরিস্থিতিতে ফু তার সামনে চলে আসবে। ফু রুমে ঢুকে মেঙ্গুয়ের মুখে চরের দাগ দেখে তাকে জিজ্ঞেস করে কেন সে ফোনের কথাটা জানায়নি। কিন্তু মেঙ্গুয়ে তখন কোনো কথা না বললে ফু মেঙ্গুয়ের হাত ধরে তার বাবা মার কাছে টানতে টানতে নিয়ে যায় আর তাদের জিজ্ঞেস করে আমার স্ত্রীর গায়ে হাত তুলেছেন কেন। মেঙ্গুয়ের বাবা বারবার করে বোঝানোর চেষ্টা করে ও আমার সন্তান, ভুল করলে অন্যায় করলে আমি ওকে শাসন করতেই পারি, এখানে তোমার রাগ করার কিছু নেই, ওকে শাসন করার অধিকার আমার আছে। কিন্তু ফু তার শাশুড়ির কোনো কথাই শুনতে চায় না, বরং মেঙ্গুয়ের কাছে সবাইকে মাফ চাইতে বলে এবং মেঙ্গুয়েকে নিয়ে এসে তখনই সে বাড়ি ছেড়ে বের হয়ে আসে। এরপর তারা দুজনে বাসায় ফিরলে ফু মেঙ্গুয়েকে গোসল করে নিতে বলে। আর একথা শুনে মেঙ্গুয়ে মনে করে হয়তো বিদেশ থেকে এসে আবারও তার কাছাকাছি আসার জন্য তার সঙ্গে ঘনিষ্ঠ সময় কাটানোর জন্য গোসল করতে বলছে। কিন্তু দেখা যায় গোসল করার পর ফু মেঙ্গুয়েকে দিয়ে একটা পেপারে সাইন করিয়ে নেয়। মূলত এই পেপারটা ছিল একটা সম্পত্তির দলিল। ফুকে বিয়ে করার জন্য ফু মেঙ্গুয়ের নামে অনেক সম্পত্তি লিখে দিয়েছে। কিন্তু মেঙ্গুয়ের ফুর প্রতি এতটাই বিশ্বাস আর ভরসা ছিল যে সে পেপারটা না পড়েই সাইন করে দেয়। এ থেকে ফু বুঝতে পারে মেঙ্গুয়ে তাকে কতটা বিশ্বাস করে। এরপরে আবারও সিন শিফট হয়। দেখা যায় পরদিন ফু তার দাদার সঙ্গে দাবা খেলার সময় সেখানে মেঙ্গুয়ে এবার এসে হাজির হয়। তখন ফুর দাদা মেঙ্গুয়েকে দাবা খেলতে দিয়ে এখন থেকে চলে যায়। তবে মেঙ্গুয়ে এই খেলায় কোনো একটা কিছু বাজি রাখতে বলে, এটা তাদের একটা ট্রেডিশনাল বলা যায়। তখন বুদ্ধি করে ফু তার হাত থেকে ঘড়িটা খুলে সেটা বাজি রাখ। এটা দেখে মেঙ্গুয়ে বারবার করে ঘড়িটা রাখতে নিষেধ করে। সেই সাথে ফুকে সাবধান করে বলে দেয় ভেবে দেখো, তুমি আমার সঙ্গে খেলে হেরে গেলে, কিন্তু মান সম্মানের ব্যাপারে কি খেলবা কি খেলবা না সেটা তোমার বিষয়। কিন্তু ফু কোনো অংশেই কম না, সে বাজিতে এই খেলাটা মেঙ্গুয়ের সঙ্গে খেলতে চায়। তবে এই খেলাটায় ফু হেরে গেলে মেঙ্গুয়ে ফুর শখের ঘড়িটা না নিয়ে বলে তুমি বরং মিমির সঙ্গে খুব ভালোভাবে সময় কাটাও, ওকে দেখে শুনে রাখো। আর এটাতে ফু রাজি হয়ে যায়। তার কথা মতো মিমিকে নিয়ে সে তার ক্লায়েন্টের সঙ্গে মিটিংয়ে বসে। এদিকে মেঙ্গুয়েও ফুর সঙ্গে একান্ত সময় কাটাতে চায় বলে তার বান্ধবীকে জানায়। কিন্তু সেই মুহূর্তে কি করবে, কিভাবে ফুকে ইমপ্রেস করবে কিছুই বুঝে উঠতে পারে না। তখন মেঙ্গুর বান্ধবী একটা নাইট ড্রেস মেঙ্গুকে হাতে ধরিয়ে দিয়ে বলে এটা তুই পরে থাকলে কাজ হবে। কিন্তু দেখা যায় ড্রেসটা দেখে মেঙ্গুই ভীষণ লজ্জা পায়। সে কোনো মতে এমন ড্রেস পরে ফুর সামনে যেতে চায় না। আর তখনই রুমে ফু আসে। আজ রাতে তারা আবারও কিছুটা ঘনিষ্ঠ সময় কাটাতে চায়, অর্থাৎ মেঙ্গুও মেঘনা চাইতে বৃষ্টি। এরপর তারা দুজনে আবারও ইন্টিমেট হয়। পরদিন সকালে মেঙ্গু নাস্তা রেডি করলে ফু কাজের প্রেশারে নাস্তা না খেয়েই সেখান থেকে বের হয়ে পড়ে। এতে মেঙ্গু মনে করে হয়তো ফু তার উপর রাগ করেছে, তাই সে রাতে আবার তার জন্য দুধ গরম করে নিয়ে যায়। ফু বিষয়টা বুঝতে পেরে সে বলে সে রাগ করেনি, কিন্তু বিষয়টা কেমন যেন মেঙ্গু মানতে পারে না, যার কারণে সে যেখানেই থেকে যায় বারবার তার মনে হচ্ছিল হয়তো ফু তার উপর রেগে আছে। এই বিষয়টা মেঙ্গু অফিসে গিয়েও ভাবতে শুরু করে। এরপর আবারও সিন শিফট হয়। দেখা যায় ওদিন আবার মেঙ্গুদের অফিসের নতুন এমডি আসার কথা। তাকে নিয়ে মেঙ্গুর সকল কলিগরা খুব এক্সাইটেড থাকে, কিন্তু মেঙ্গুর ভেতরে তেমন কোনো এক্সাইটমেন্ট দেখাই যায় না। কিছুক্ষণ পর এমডি এসে হাজির হলে দেখা যায় এটা মেঙ্গুর সে প্রাক্তন প্রেমিক সেনজিও। তখন সেনজিও মেঙ্গুর সঙ্গে কাটানোর সময়গুলো মনে পড়তে থাকে। তার একসঙ্গে কলেজে পড়াশোনা করত, কলেজ শেষ করে বিভিন্ন জায়গায় ঘুরতে যেত। তাদের এই সময়গুলো খুব ভালো কাটছিল, কিন্তু একটা সময় পর গিয়ে সবকিছু এলোমেলো হয়ে যায়। মেঙ্গিউ তখন চরম হতাশায় ভুগতে থাকে। আর এমন পরিস্থিতিতে মেঙ্গিউ ফুয়ের বিয়ের প্রস্তাব দেয়, আর তাতে মেঙ্গিউ রাজিও হয়। এখনকার থেকে মেঙ্গিউ আগে বেশি চঞ্চল ছিল। সেনজিও খুব ভালো করে জানতো মেঙ্গিউ অফিসে আছে। অফিসে ঢুকেই সব স্টাফের মাঝে সে মেঙ্গিউকে খুঁজতে থাকে, কিন্তু সে কোথাও মেঙ্গিউ দেখতে পায় না, কারণ মেঙ্গিউ কোনো কিছুতে পাত্তা না দিয়ে শুধু তার হাজবেন্ডের কথাই ভেবে চলছিল। কিভাবে তার সঙ্গে কথা বলবে সে অজুহাত খুঁজতে থাকে। তাকে বারবার টেক্সট করার চেষ্টা করে, কিন্তু সে কি বলে মেসেজ দিবে সেটাই বুঝতে পারে না। বারবার মেসেজ টাইপ করেও ডিলিট করে দেয়, যদি মেসেজ পেয়ে ফু আবারও কিছু মনে করে এই কথা ভেবে। অন্যদিকে মেঙ্গিউ লিফটে উঠলে তার সঙ্গে সেনজিরও দেখা হয়। সেনজি তাকে জিজ্ঞেস করে তোমাকে গত 1 বছর ধরে আমি কতবার ফোনে ট্রাই করেছি, কিন্তু কোথাও কোনো খোঁজ খবর পাইনি, তুমি আমার ফোন রিসিভ করছিলে না। তখন মেঙ্গিউ জানায় আমি সবকিছু বাদ দিয়ে দিয়েছি,
এই বলে সে পুরোপুরি সেনজিওকে ইগনোর করে সেখান থেকে চলে যায়। বিষয়টা নিয়ে মিংইউ এতটাই ডিস্টার্ব ছিল যে সে তার বান্ধবীর সঙ্গে দেখা করে পুরো বিষয়টা খুলে বলে আর তার কাছে পরামর্শ চায় এখন আসলে তার কি করা উচিত। যাই হোক, আজ মিংইউ বাসায় ফিরতে অনেক লেট হলে ফু তার জন্য অপেক্ষা করে বাইরে বসে থাকে। মিংইউ বাসায় ঢুকতেই সে জিজ্ঞেস করে এত লেট হলো কেন। তখন মিংইউ বলে তার বন্ধুর সঙ্গে ডিনারে গিয়েছিল। এতে ফু আর কোনো কিছুই মনে করে না, তবে সে জানায় তুমি বাইরে ডিনারে গিয়েছো, আমাকে তো একবার জানাতে পারতে, তাহলে আমি বসে বসে তোমার জন্য টেনশন করতাম না। মিংইউ জানায় আমি তোমাকে জানাতে চেয়েছিলাম কিন্তু সাহস পাইনি, তোমাকে মেসেজ করতে আমার ভীষণ ভয় লাগছিল। পরদিন মিংইউর অফিসে ফু মিংইউর সঙ্গে দেখা করতে আসলে মিংইউ দ্রুত এসে ফুকে এখান থেকে নিয়ে চলে যেতে বলে, কিন্তু ফু যেতে রাজি হয় না। মূলত মিংইউ ভয় পাচ্ছিল তাকে যদি এখানে সেনজিও দেখে ফেলে তাহলে কি হবে, যার কারণে মিংইউ অজুহাতে বলতে থাকে আমার অফিস কলিগরা কেউ জানে না আমি বিবাহিত, আমি হাতে রিং পরি না, তাই ওরা বিশ্বাস করে না, কিন্তু এখন যদি তোমাকে দেখে ফেলে তাহলে ওরা মনে মনে আমাকে ভুল বুঝবে। কিন্তু এসব বিষয়ে ফু কোনো রকম পাত্তা দেয় না আর বলে আমরা দুজনেই বিবাহিত, হাজব্যান্ড ওয়াইফ, আমাদের এত লুকোচুরি কিসের। তখন সেনজিও এসে হাজির হয়। মিংইউ এতক্ষণ যে ভয়টা পাচ্ছিল ঠিক সেটাই ঘটে। মিংইউ চাচ্ছিল না তার এক্স বয়ফ্রেন্ডের সঙ্গে তার হাজব্যান্ডের দেখা হয়ে যাক, তো সেনজিও এসে মিংইউর হাত ধরে টানাটানি শুরু করলে সেখানে ফু বাধা দেয়, কারণ সে তার স্ত্রীর হাত অন্য কেউ ধরুক এই বিষয়টা একদমই টলারেট করতে পারে না। সেই সাথে মিংইউকে ধমক দিয়ে বলে অফিসের এমডির মতো থাকবে, ও কেন তোমার সঙ্গে এমন আচরণ করবে। তাছাড়া সে মিংইউর পাশে আর কাউকে সহ্য করতে পারে না। এরপর এখান থেকে ফু চলে গেলে সেনজিও আবার মিংইউকে ধরে টানাটানি করতে শুরু করে আর জিজ্ঞেস করে ওই লোকটাকে এমনভাবে কেন কথা বললো। মিংইউ জানায় উনি আমার হাজব্যান্ড, কিন্তু সেনজিও কোনোভাবেই এই কথাটা একদমই বিশ্বাস করতে চায় না। এদিকে রাতে মিংইউ ফুর সঙ্গে ডিনারে আসলে ফু জিজ্ঞেস করে তোমার বসের সঙ্গে কি আগে থেকে তোমার ইন্ট্রোডিউস আছে। এই কথা শুনে মিংইউ পুরো স্তব্ধ হয়ে যায়। সে ওকে কি বলবে কোনো কিছুই বুঝে উঠতে পারে না, তবে সে ফুকে সম্পূর্ণ সত্যি ঘটনাটা খুলে বলে। এই সেই সেনজিও যার সঙ্গে তার কলেজ লাইফের রিলেশন ছিল এবং সে একটা সময় মিংইউর সঙ্গে চিট করে চলে গেছে। সেই সাথে মিংইউ এটাও বলে আমার অফিসের কোনো কলেজ বিশ্বাস করতে চায় না আমি ম্যারিড, কারণ আমার হাতে কোনো রিং নেই। কথা শুনে ফু তাদের জন্য কাপল রিং অর্ডার করে, কিন্তু এই রিং নিয়ে প্রথমে মিংইউ রেসপন্স না করলে ফু তাকে অন্য জায়গায় যেতে বলে। তখন সে একটা পছন্দ করে নেয় আর একে অপরকে রিং পরিয়ে দেয়। মূলত ফু মিংইউর কোনো চাহিদাই অপূর্ণ রাখতে চায় না, কারণ মিংইউ সমস্ত শর্ত মেনে নিয়ে তাকে বিয়ে করতে রাজি হয়েছে। পরদিন আবার লন্ডন ফিরে যাওয়ার জন্য মিংইউর কাছ থেকে বিদায় নিতে আসলে মিংইউ অন্যান্য বারের মতো স্বাভাবিকভাবেই ফুকে বিদায় জানায়। মিংইউ হাসি মুখে তাকে বিদায় জানালে খুব অদ্ভুত রকম একটা প্রশ্ন করে সে, আমি চলে যাওয়া থেকে তুমি খুব খুশি। এই কথা শুনে মিংইউ আর কিছুই বলে না। তখন ফু এসে মিংইউকে একটা কিস করে তার কাছ থেকে বিদায় নেয়। এতে মিংইউ পুরোপুরি হতবাক হয়ে যায়। ফু কখনো তার সঙ্গে এমন করবে এটা সে ভাবতেও পারেনি। অর্থাৎ তাদের দুজনকে দেখে বোঝাই যাচ্ছিল তারা একে অপরকে ভালোবাসতে শুরু করেছে, তাদের ভেতর ফিলিংস অনুভূতি কাজ করছে, কিন্তু তারা এটা কেউই প্রকাশ করছে না, শুধুমাত্র তাদের কন্ট্রাক্ট ম্যারেজের কারণে। অন্যদিকে ফুকে দেখা যায় সে লন্ডনে গিয়েও যখনই একা থাকে তখনই তার শুধু মিংইউর কথা মনে পড়ে যায়। মিংইউর সঙ্গে সে সময় কাটিয়েছে সে স্মৃতিগুলো মনে পড়ে। মিংইউকে সে অনেক বেশি মিস করলেও অ্যাটিটিউডের কারণে তাকে কোনোভাবেই কল করে না। যত যাই হোক তার অ্যাটিটিউডটা তো ধরে রাখতে হবে। এমনকি মিংইউকে সরাসরি কল না দিয়ে তার ছবিতে সে রিয়্যাক্ট দেয়। এদিকে হঠাৎ করে মিংইউ ছবিতে রিয়্যাক্ট দেখে মিংইউ মনে করে হয়তো মিমিকে সে মিস করছে, তাই সে ছবিতে রিয়্যাক্ট দিয়েছে। মিংইউ বাসায় ফিরে সবসময় ফুর কথাই ভাবতে থাকে। এরপর দেখা যায় ফু মিংইউর সঙ্গে কথা বলার বাহানায় তার পছন্দের ঘড়ি গিফট পাঠায়, যেটা পেয়ে মিংইউর সাথে সঙ্গে সঙ্গে কথা বলতে চায়। আর পছন্দের ঘড়িটা গিফট দেখে সে খুব ধন্যবাদ জানায়, আর এত তারা দুজনেই খুব বেশি খুশি হয়ে যায়। তারপর রাতে ফু আবারও কথা বলার জন্য মিংইউকে কল করে, তবে মিংইউ ঘুমের ঘুরে তেমন রেসপন্স করে না। তবে ফুর কথা শুনে সে আবারও জেগে ওঠে। এরপর তারা দুজন মিলে ভিডিও কলে অনেকক্ষণ কথা বলে, কিন্তু মিংইউ ফুর সাথে কথা বলে বুঝতে পারে যে সে আজকে অনেক বেশি ড্রিঙ্কস করেছে। কিন্তু মিংইউ উল্টাপাল্টা কথা বলছে, এমনকি মিংইউ এটাও মনে করে হয়তো ফু স্বেচ্ছায় তাকে কল করেনি, ড্রাঙ্কটা অবস্থায় কল করেছে। তবে ফু ড্রাঙ্কটা অবস্থায় তার ফিলিংসের কথা মিংইউর সঙ্গে শেয়ার করে ফেলে, তাকে প্রপোজ করে ফেলে। কিন্তু এসব বিষয়ে মিংইউ পাত্তা দেয় না, সবকিছুই তার মনে হয় যে ড্রাঙ্কটা অবস্থায় আছে বলে সে সব বিহেভ করছে। এরপরে আবারও সিন শিফট হয়। দেখা যায় পরদিন সকালে ফু আবারও মিংইউকে ফোন করে বারবার করে সরি বলতে থাকে, আর এটাও জানিয়ে দেয় যে কাল রাতে সে ড্রিঙ্ক করে কি বলেছে নিজেও জানে না। তবে বিষয়টা হাসি মুখে মিংইউ হ্যান্ডেল করে নেয়। অন্যদিকে মিংইউ অফিসে এসে সেনজিওর রুমে গেলে লক্ষ্য করে মিংইউর জুতার ফিতা খোলা, তাই সে মিংইউর ফিতা আটকা দিতে গেলে সে আসলে দৌড়ে দাঁড়ায় আর তাকে পরিষ্কারভাবে বুঝিয়ে দেয় এটা ভালো দেখায় না, ভুলে যেও না তুমি আমার বস হয়ে স্টাফের পায়ে জুতো বেঁধে দেওয়াটা শোভনীয় আচরণ না। এই বিষয়টা দূর থেকে মিংইউর একজন কলিগ দেখতে পেয়ে ছবি তুলে রাখে। শুধু তাই না, ভেতরে ঢুকে সে মিংইউর মুখে পানি মেরে দেয়। সে মনে করে হয়তো মিংইউ বসকে সিডিউস করার চেষ্টা করছে, তাই সে তাকে পানিশমেন্ট দেয়। কিন্তু দেখা যায় মিংইউ অন্যায় মুখ সহ্য করে নেয় সবকিছু। সেও প্রতিবাদ করে কলিগের মুখে উল্টো পানি ছেড়ে দেয়। তবে দেখা যায় বস ওই কলিগকে বুঝিয়ে সেখান থেকে পাঠিয়ে দেয়। সে বোঝায় তোমার বুঝতে কোনো কিছু ভুল হচ্ছে,
আমাদের মাঝে এমন কোনো কিছুই হয়নি। এদিকে ঘটনা বেশ দূরে গিয়ে গড়িয়ে যায়, অর্থাৎ কেউ একজন ফুকে এই ঘটনা কল করে জানিয়ে দেয়। আর এই বিষয়টাতে ফুর মাথা পুরো গরম হয়ে যায়। সে একটা সিগারেট ধরিয়ে নিয়ে সোজা মেঙ্গুকে কল করে শিনজিওর কথা জিজ্ঞেস করে। মেঙ্গিউ ফুকে অনেকভাবে বোঝানোর চেষ্টা করে যে আমি আমাদের বিয়েটাকে সবচেয়ে বেশি ইম্পর্টেন্স দিই, এখন আর শিনজিও আমার জীবনে কোনো ভূমিকা রাখে না। তবে কথাগুলো কেমন যেন ফু মেনে নিতে পারে না। তাই সে বলে, আমাকে ডিস্টার্ব না করে বরং তুমি তোমার প্রাক্তন প্রেমিকের সাথে সমস্ত কন্ট্যাক্ট বন্ধ করে দাও এবং আমাদের সম্পর্কটা নিয়ে খুশি থাকো। আর এই কন্ট্যাক্টটা মেনে নিয়ে সামনের দিকে এগোতে হবে। যদি তোমার প্রাক্তনের ভেতরে আসার চেষ্টা করে তাহলে খুব একটা বেশি ভালো হবে না। এই বলে ফু রাগ হয়ে ফোনটা কেটে দেয়। এতে মেঙ্গুর বেশ মন খারাপ হয়ে যায়, কিন্তু তার কোনো কিছুই করার থাকে না। ফোন কাটার পর ফুর ভীষণ খারাপ লাগে। কেন সে মেঙ্গুর সঙ্গে এরকম খারাপ বিহেভ করলো? ফু ইচ্ছে করে মেঙ্গুর সঙ্গে খারাপ বিহেভ করতে একদমই চায় না। আবারও সিন শিফট হয়। তো যাই হোক, পরের দিন মেঙ্গু অফিসে না গিয়ে ফুর জন্য স্পেশাল রেসিপি বানিয়ে লন্ডনে পাঠাতে চায়, কিন্তু সে বারবার ফুকে কল করলে ফুকে পায় না। এক প্রকার বাধ্য হয়ে মেঙ্গু ফুর অ্যাসিস্ট্যান্টকে কল করে তার অ্যাড্রেস চায়। তখন অ্যাসিস্ট্যান্ট জানায় ফু খুবই সিক, সে হসপিটালে অ্যাডমিট হয়েছে। এদিকে হসপিটালে দেখা যায় ফু একাই দিন কাটাচ্ছে। তখনই হঠাৎ করে একজন নার্স তার সামনে আসে। নার্স তখন তাকে জানায়, আজ ক্রিসমাস ডে, তোমার প্রিয়জন কেউ এখানে নেই, কেউ আসবে না তোমাকে দেখার জন্য। তখন ফু জানায়, এখানে কেউ নেই, আমি একাই থাকি। তবে সে মনে মনে খুব বেশি মেঙ্গুকে মিস করতে থাকে। তার মনে হয় এখানে যদি এখন মেঙ্গু থাকতো তাহলে খুব ভালো হতো। কিছুক্ষণ পর দেখা যায় মেঙ্গু এসে হাজির হয়েছে আর খুব ইমোশনাল হয়ে ফুকে জিজ্ঞেস করে, আচ্ছা তুমি এত অসুস্থ আমাকে কেন জানাওনি? আমরা তো হাজব্যান্ড ওয়াইফ, এখানে তো আমাদের একে অপরের প্রতি কিছু রেসপন্সিবিলিটিও আছে। ফু তখন বলে, তেমন কোনো প্রবলেম না, তাই তোমাকে কোনো কিছুই জানাইনি। তাছাড়া তুমি আমার জন্য কেন এতটা পথ পাড়ি দিয়ে এখানে এসেছো? কথা বলাতেই মেঙ্গু বলে, তোমার যদি খুব সমস্যা হয় তাহলে আমি এখান থেকে চলে যাচ্ছি, একটা হোটেল বুক করে আজ রাতে সেখানেই থাকবো। এই বলে মেঙ্গু সেখান থেকে চলে যেতে গেলে ফু পেছন থেকে তার হাত ধরে বসে এবং আজ রাতে তার পাশেই থেকে যেতে বলে। মূলত মেঙ্গুর এখানে আসায় ফু অনেক বেশি হ্যাপি হয়েছে। ক্রিসমাস যেতে তারা একসঙ্গে কিছু সময় কাটাতে পারবে। মেঙ্গু এসে অনেক ফানি কথা বলে, ফুর মনটা খুব ভালো করে দেওয়ার চেষ্টা করে, কিন্তু দেখা যায় ফু না হাসলে মেঙ্গু বিব্রত বোধ করে। তবে ফু বুঝতে পারে মেঙ্গু খুব হাসি খুশি আর জলি মাইন্ডের একটা মেয়ে। এমন সিচুয়েশনের শিকার হয়ে সে কিছুটা চুপচাপ হয়ে গেছে। তো মেঙ্গু 11 ঘন্টা জার্নি করে এসে অনেক বেশি টায়ার্ড ফিল করে, যার কারণে ফু মেঙ্গুকে বলে, তুমি আমার অ্যাপার্টমেন্টে গিয়ে কিছুক্ষণ রেস্ট নাও। কিন্তু মেঙ্গু যেতে না চাইলে সে বলে, তুমি আমার বেডে ঘুমিয়ে পড়ো তাহলে। একজন দায়িত্ববান হাজব্যান্ড যেমন হয়, ফু তেমনি সব দিক থেকেই একদম পারফেক্টলি খেয়াল রাখতে শুরু করে। এরপর আবারও সিন শিফট হয়। দেখা যায় পরদিন ঘুম থেকে উঠে মেঙ্গু দরজা খুলতেই দেখে বাইরে প্রচুর পরিমাণে তুষারপাত হচ্ছে। আর এটা দেখে সে অনেক বেশি খুশি হয়ে যায়। সে খুশিতে আত্মহারা হয়ে যায়। সে দৌড়ে এসে ফুকে বলে, বাইরে তুষারপাত হচ্ছে, আমার খুব ভালো লাগে তুষারপাত দেখতে। কিন্তু তখন ফু জানায় এটা তুষারপাত নয়, এটা কুয়াশা পড়ছে। এতে মেঙ্গু মন খারাপ করে বলে, আমি ভিডিওতে দেখেছি লন্ডনে খুব তুষারপাত হয়, আমার খুব ইচ্ছে একদিন নিজের চোখে তুষারপাত দেখব। যার কারণে ফু তার এই ইচ্ছাটা পূরণ করার জন্য বলে, তাহলে তুমি 31st নাইট পর্যন্ত লন্ডনে আমার এখানে থেকে যাও, নতুন বছরটা আমি তোমার সঙ্গেই পালন করব। তাতে মেঙ্গিও রাজি হয়ে যায়। 31st নাইটের দিন তারা দুজন একসঙ্গে সময় কাটালে ফু তার জন্য সারপ্রাইজ গিফট হিসেবে একটা নেকলেস দেয়। হঠাৎ করে মেঙ্গিও দেখতে পায় বাইরে প্রচুর পরিমাণে তুষারপাত হচ্ছে। এটা দেখে মেঙ্গির স্বপ্ন পূরণ হয়ে যায়। সে অনেক বেশি ইমোশনাল হয়ে যায়। আর তখনই দূর থেকে লক্ষ্য করে এটা ছিল ফেক তুষারপাত। বাস্তবে তুষারপাত এত বড় আর ঘন হয় না। মূলত ফু তার ওয়াইফের মনের আশা পূরণ করার জন্যই আয়োজন করেছে। এটা বোঝার পরও মেঙ্গিও কোনো রিয়াক্ট করে না, বরং অনেক বেশি হ্যাপি হওয়ার অ্যাক্ট করে। কারণ তার হাজব্যান্ড তার ইচ্ছার মূল্যায়ন করেছে, তাকে খুশি করার চেষ্টা করেছে। এতেই সে অনেক বেশি হ্যাপি। এতে মেঙ্গিও ইমপ্রেস হয়ে ফুকে বলে, এবার তোমার ফেক তুষারপাত থামাতে পারো, আমি খুব খুশি হয়েছি। এরপর ফুকে একা এখানে ছেড়ে যেতে খারাপ লাগলেও সে ফিরে যেতে চায়। সেই সাথে ফুরও তার স্ত্রীকে ছেড়ে এত দূরে এখানে আর বেশিক্ষণ থাকতে ভালো লাগে না। যার কারণে সে তার অ্যাসিস্ট্যান্টকে কল করে জানায় এখানে সমস্ত কাজ খুব দ্রুতই গুছিয়ে ফেলতে হবে, যাতে করে সে 10 দিনের ভেতর তার সমস্ত কাজ শেষ করে এখান থেকে ফিরে যেতে পারে। আর এখন সব সময় ফু মিংইউকে মিস করতে শুরু করে। এরপর আবারও সিন শিফট হয়। দেখা যায় 10 দিন পর ফু ফিরে আসলে বাসায় গিয়ে দেখে মিংইউ বাড়িতে নেই, সে অফিসের কাজে খুবই বিজি। তখন মেইগুকে ফোন দিতেই তার পাশে শিনজিওর কথা শুনতে পায়। আর এ থেকে ফু আবারও খুব বেশি রেগে যায়। আবারও সে মেইগুকে মিসআন্ডারস্ট্যান্ড করতে শুরু করে। আর ঠিক তখনই মেইগুকে নেওয়ার জন্য তার অফিসে আসে সে। কিন্তু অফিসে গিয়ে দেখে বাইরে আবারও শিনজিও মেইগুকে খুব ডিস্টার্ব করছে, তার হাত ধরে টানাটানি করছে। এটা দেখে ফু বাইরে বের হয়ে আসে আর শিনজিওর কাছ থেকে তার স্ত্রীকে ছাড়িয়ে নিয়ে বাসায় ফিরিয়ে আনে। বাসায় আসতেই মেইগু ফুকে জিজ্ঞেস করে, তুমি কি আমার উপর রাগ করেছো? ফু রাগ করে বলে, যদি আমার স্ত্রীর কাছে কেউ থাকে তাও আবার তার প্রাক্তনের আমার রাগ হওয়াটা কি স্বাভাবিক না? কথা শোনার পর মেইগু মনে মনে ভাবে, হঠাৎ করে ফু আমাকে নিয়ে এত সিরিয়াস হয়ে গেল কেন? সে কি আমাকে মনে মনে পছন্দ করা শুরু করেছে? না হলে শিনজিওকে এত জেলাস ফিল করছে কেন সে? আর এই বিষয়টা ভেবে মেইগু মনে মনে অনেক বেশি হ্যাপি হয়, কারণ মেইগু বুঝতে পারছিল ফু তাকে আসলে পছন্দ করতে শুরু করেছে। এমনও হতে পারে ভালোবাসতে শুরু করেছে।
সেই সাথে তখন ফু মিংইউকে জানায়, আমি আমার বিবাহ চুক্তিতে আরও একটা কন্ডিশন অ্যাড করতে চাই। সেটা হলো কেউ রাত 10টার পরে বাড়িতে ফিরলে তাকে পানিশমেন্ট পেতে হবে। এই বলে সে মিংইউকে কিস করে দেয়। আর এই পানিশমেন্টটা হলো তাকে ওই রাতে ইন্টিমেট হতে হবে। এমন অদ্ভুত কন্ডিশনের কথা শুনে মিংইউ অবাক হয়ে যায়। এদিকে ফু মনে মনে ভাবতে থাকে, আমার ভেতরে কি কমতি আছে যার কারণে আমার ওয়াইফ এখনও তার প্রাক্তন প্রেমিককে ভুলতে পারছে না? তাহলে কন্ট্যাক্ট ম্যারেজটাতে আমার কোনো ভুল ছিল। আরও ভাবতে থাকে কাল থেকে সে মিংইউয়ের আরও বেশি কেয়ার করবে, যাতে তাদের সম্পর্কটা আরও ভালো হয়, কানেকশনটা স্টেবল হয়। তাই সে পরদিন রাতে মিংইউর অফিসে তাকে আনতে যায়। আর অফিসে সবার সামনে থেকে মিংইউকে গাড়িতে করে নিয়ে আসে। আর মিংইউ তার সাথে এই প্রথম তার কলিগ্রা ফুকে দেখে সত্যি মিংইউর কথা বিশ্বাস করে। সত্যি সে ম্যারিড, আর এই শহরের টপ বিজনেসম্যানদের একজনকেই সে আসলে বিয়ে করেছে। অন্যদিকে মিংইউকে তার বাবা মা ডেকে নিয়ে তাদের সম্পত্তির দলিল মিংইউর নামে বুঝিয়ে দেয়। মূলত এটা ছিল মিংইউর বাবা মায়ের একটা টোপ। মিংইউকে তারা এই টোপ দিয়ে ফাঁদে ফেলতে চাইছিল। এই সম্পত্তির লোভ দেখিয়ে মিংইউর হাজব্যান্ডের বিজনেসের সকল ইনফরমেশন সে নিতে চায়, কিন্তু মিংইউ এতেও রাজি হয় না। মিংইউ মনে করে তার হাজব্যান্ডের কোনো কিছুই কমতি নেই, তাছাড়া সেও একজন স্বাবলম্বী, তাই তার বাবা মায়ের সম্পত্তি না হলেও তার চলবে। তবুও সে তার বাবা মায়ের কথা মতো তার স্বামীর প্রতি কোনো অন্যায় অবিচার করবে না। তাই সে তার বাবা মায়ের ওখান থেকে ফিরে আসলে দেখা যায় মিংইউর এমন সততায় ফু আরও বেশি ইমপ্রেস হয়ে পড়ে তার প্রতি। আর ফু যে সম্পত্তির পেপার তার নামে করেছিল সেটা মিংইউকে দিয়ে দেয়। আর সেই সাথে আবারও প্রপোজ করে বলে, আমি তোমার কাছে আর কিছুই চাই না, আমি শুধু চাই তুমি আমাকে সারা জীবন ভালোবাসো। পরদিন মিংইউ তার পালিত বাবা মায়ের কথা মনে পড়ে ভীষণ খারাপ লাগে। তাই সে নিজের লাগেজ গুছিয়ে তার বাবা মায়ের সঙ্গে দেখা করার জন্য যায়। আর এমন সময় ফু তার রুমে আসলে জিজ্ঞেস করে, কোথায় যাচ্ছ? কিন্তু মিংইউ প্রথমে কোনো কিছুই বলতে চায় না। পরবর্তীতে সে তার পালিত বাবা মায়ের কথা বললে ফু তাকে আর বাধা দেয় না, বরং তার সঙ্গে যেতে চায়, কিন্তু মিংইউ তাকে সাথে করে নিতে চায় না। হঠাৎ করে মিংইউর এমন আচরণে ফু মনে করে, ও আমাকে এভাবে অ্যাভয়েড করছে কেন? তাহলে কি ও আবার ওর প্রাক্তন প্রেমিকের কাছে ফিরে গেছে? ও কি তাকে সত্যি ভুলতে পারছে না? যার কারণে ফু মিংইউর সঙ্গে দেখা করতে তার পেছন পেছন বেরিয়ে পড়ে। মিংইউকে এভাবে দেখে তার বাবা মা খুশি হয়। তারা জিজ্ঞেস করে, মিংইউ হঠাৎ করে এভাবে ফিরে এসেছে কেন? তাকে কি তার হাজব্যান্ড ডিভোর্স দিয়েছে? তখন মিংইউ অনেক ইমোশনাল হয়ে তার বাবা মাকে বলে, ও আমাকে কখনোই ডিভোর্স দিতে চায় না, আমি ওর প্রেমে পড়ে গেছি। আর আমাদের বিয়ের চুক্তিতে ছিল দুজনে কখনো কারোর প্রতি কোনো অনুভব ফিল করা যাবে না, তাহলে আমাদেরকে চিরতরে দূরে সরে যেতে হবে, যার কারণে আমি এখানে পালিয়ে এসেছি। এর কিছুক্ষণ পর ফু হঠাৎ করে মিংইউর বাবা মার বাড়িতে এসে হাজির হয়। আর তাকে এইভাবে দেখে মিংইউর বাবা মা অনেক বেশি খুশি হয়। ফু এসেছে তাকে কেন মিংইউ অ্যাভয়েড করছে সেটা জানার জন্য মূলত। ফুকে দেখে মিংইউ নিজের হাতে রান্না করতে গেলে মিংইউর বাবা মা ফুকে বলে, আমাদের মেয়েটা খুব সহজ সরল, ওকে আমরা গরিব হলেও খুব যত্ন করে মানুষ করেছি। তুমি যদি ওকে কখনো ডিভোর্স দাও তাহলে ওকে আঘাত দিয়ে বলো না, প্রয়োজনে তুমি আগে আমাদেরকে বলো। তার এসব কথা শুনে ফুক প্রচণ্ড অবাক হয়ে যায়। ফু বলে, আপনারা টেনশন করবেন না, আমি আপনাদের মেয়েকে কখনোই ডিভোর্স দিব না, ও আমার স্ত্রী হয়ে চিরদিন থাকবে। এরপর ফু মিংইউকে তার সাথে করে বাড়িতে নিয়ে আসে। ফু লক্ষ্য করে মিংইউ তাকে যত সম্ভব এড়িয়ে চলছে, কিন্তু কোনো কিছুই সে বুঝতে পারে না। এই কথাগুলো ফু এসে তার বন্ধুদের সঙ্গে শেয়ার করলে তারা উল্টোপাল্টা কথা বলতে শুরু করে। মিংইউ হয়তো তোমাকে কখনোই ভালোবাসে না, যার কারণে সে এমন করছে। আর ফুর মনেও ঠিক এমনটাই ধারণা হয়। সে সাথে মনে করে হয়তো মিংইউ তাকে ডিভোর্স দেবে, যার কারণে তার সাথে এরকম খারাপ আচরণ করছে, ডে বাই ডে হঠাৎ করে তাকে ইগনোর করছে। এরপর আবারও সিন শিফট হয়। দেখা যায় এরপর আবারও ফু ড্রিঙ্ক করে বাসায় এসে মিংইউর অনেক কাছাকাছি গিয়ে ড্রাঙ্কড অবস্থায় মিংইউকে বলতে থাকে, তুমি আমার সঙ্গে এমন আচরণটা কেন করছো? কেন এমন করলে? সেনজিউকে তুমি অনেক ভালোবাসো, ওকে আমার চেয়েও তোমাকে বেশি ভালোবাসে। তুমি ওকে ভুলে যাও, আমি সত্যি তোমাকে অনেক ভালোবাসি, আমাদের বিয়ে হয়ে গেছে, আমাদের চিরদিন একসঙ্গে থাকতে হবে, এটাই কথা। এই কথাগুলো শুনে মিংইউ ভীষণ অবাক হয়ে যায়। আর সেও বলে, আমিও তোমাকে অনেক ভালোবাসি। পরদিন সকালে এই কথাগুলো ফু আবারও সজ্ঞানে মিংইউকে বলে। সে সাথে জোর করে দাবি করে বলে, আমি কোনোদিনও তোমাকে অন্য কারো হতে দেব না, মনে রেখো। মিংইউ তখন কাঁদতে কাঁদতে জড়িয়ে ধরে বলে, আমিও তোমাকে ভালোবেসে ফেলেছিলাম, আর আমাদের বিয়ের কন্ডিশন ছিল কেউ কারো প্রেমে পড়া যাবে না। তাই আমি তোমাকে অ্যাভয়েড করছিলাম, ইগনোর করছিলাম, কারণ ভয় পাচ্ছিলাম। আর তাই তো তোমার থেকে অনেক বেশি দূরে যাওয়ার চেষ্টা করছিলাম। আমি সেনজিউকে একদমই ভালোবাসি না, সহ্যই করতে পারি না। আর এই সত্যটা জানতে পেরে ফু অনেক বেশি খুশি হয়। অবশেষে তাদের কন্ট্যাক্ট ম্যারেজ থেকে ভালোবাসার রূপ নেয়। আর এখানেই আজকের এই অসাধারণ গল্পটার হ্যাপি এন্ডিং হয়। তো কেমন লাগলো আজকের ড্রামার এক্সপ্লেনেশন? আশা করি খুব ভালো লেগেছে। আজকের ড্রামাটা একটা অন্যরকম সুন্দর ড্রামা ছিল, আমার কাছে তো বেশ ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন, যাতে করে আমাদের ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। পরবর্তীতে কোন ধরনের ড্রামা দেখতে চান জানিয়ে যেতে পারেন কমেন্ট বক্সে। চেষ্টা করব আপনাদের পছন্দের ড্রামা নিয়ে আবার ওইভাবে হাজির হতে। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন।